জনাব কলিমুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কলিমুল্লাহ ভাই, এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত বিষয়, যদি আমাদের দেশের না, কিন্তু আমাদের প্রতিবেশীর, আমাদের দুজন নিকটবর্তী প্রতিবেশী পাকিস্তান এবং ভারত পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। এই যুদ্ধটা হব হব করছিল, হবে কিনা বুঝতে পারছিলাম না, কেউ কেউ বলছিলেন যে না, শেষ পর্যন্ত হবে না। তো এখন তো দেখলাম তারা আক্রমণ করেই বসেছে, আক্রমণ পাল্টা আক্রমণ উভয়ই চলছে। প্রথমত আমার প্রশ্ন হলো, এই যুদ্ধটা কি আসলে মানে অবধারিত ছিল, নাকি এটা তাদের রাজনৈতিক কারণে প্রয়োজন ছিল? এই যুদ্ধে ওখানকার মানুষের কি লাভ হলো? আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ। অনেকগুলো বিষয় আছে, আপনি একসঙ্গে যেহেতু প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন, আমি একে একে তার নিরসনের চেষ্টা করব। প্রথমত, সামনে বিহারে নির্বাচন আছে, তারপর আসাম এবং পশ্চিমবঙ্গ। এই নির্বাচনের সঙ্গে এই যুদ্ধ যুদ্ধ খেলার একটা সম্পর্ক উড়িয়ে দেওয়া যায়। একটি। দ্বিতীয়ত, আপনার ভোটিং বিহেভিয়ার এর সঙ্গে ইমোশনের একটা ভালো রকমের সম্পর্ক আছে। আমি একটা উদাহরণ দিই। একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়েছিলেন মাইকেল ডুকাস। ভদ্রলোক খুব উদার নৈতিক চিন্তা ভাবনা করতেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেই তো তিনটি বিষয় ফ্রন্টে চলে আসে খুব পপুলার ভাবে: লিবার্টি, ডেমোক্রেসি এবং র্যাংলার জেন্টস, যুক্তরাষ্ট্রের প্রতীক। তো সেখানে আপনার ওই নির্বাচনী ক্যাম্পেইনে মাইকেল ডুকাকিস ঘোষণা করলেন তিনি প্রেসিডেন্ট হলে মৃত্যুদণ্ড রহিত করে দেবেন যুক্তরাষ্ট্রের এই কাঠামো থেকে। জেমস বেকার, যিনি রিপাবলিকান ক্যান্ডিডেট বুশের ক্যাম্পেইনের দায়িত্বে ছিলেন, তিনি দেখলেন চমৎকার একটা বিষয় পাওয়া গেছে। তিনি ছোট্ট স্টিকার তৈরি করবেন এবং এরকম থামস আপ দিয়ে স্লোগানটা দিয়ে দিলেন এরকম: বাডি ইউ আর লিবার। সারা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দিলেন এবং এটা পুরো নির্বাচনের মোড় ঘুরিয়ে দিল যে এই লোকটা নির্বাচিত হলে মৃত্যুদণ্ড রহিত করবে, আর মৃত্যুদণ্ড আছে বলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা আছে যুক্তরাষ্ট্রে। এই ভয় যদি চলে যায় তাহলে তো যা ইচ্ছা তাই হবে, সেই কাউবয় মার্কা কারবার চলে আসবে। সুতরাং ভদ্রলোক হেরে গেল। এখানে এই যে ইমোশন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যেহেতু কাজে লাগানো যায়, সেখানে ভারত তো বটেই, আমাদের সাউথ এশিয়ান কালচারে এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটি নিয়ম, এবং সেটি কাজে লাগানোর জন্য যারা ক্ষমতায় আছেন তারা ডেফিনেটলি বিষয়টা মাথায় রেখেছে। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে একটা কথাবার্তা প্রচলিত আছে যে নিউক্লিয়ার হলোকস্ট এটা কখনোই হবে না, এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের রার্জার বিশ্ববিদ্যালয় থেকে একটা গবেষণা হয়েছে যে যদি কখনোই আণবিক যুদ্ধ হয় সেটি হবে সাউথ এশিয়ান, এবং যদি পাকিস্তান ভারতের এই যে মানে হামলে পড়ার একটা জজবা তারা সবসময় ব্যবহার করেন, সেটি সংগঠিত হলে প্রায় 12 কোটি লোক মারা যাবে এক ধাক্কায়। এখন মালথাস, টমাস মালথাসের কথা নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা। অর্থনীতি ছাত্র হিসেবে আমরা ইন্টারমিডিয়েট পর্যায়েই জানি যে জনসংখ্যা দিন দিন বাড়ছে পৃথিবীতে, এবং একটা সময় আসবে যখন আপনার এই ন্যাচারাল সিলেকশনে লোক কমে যাবে, কারণ পৃথিবী ধরিত্রী প্রভিশন প্রোভাইড করতে পারবে না এতগুলো লোকের লালন পালন। তো মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে একদিকে যেমন গ্রিন রেভলিউশন টেকনোলজি প্রমোট করেছে আমাদের সাউথ এশিয়ায়, ফলে খাদ্য উৎপাদন বেড়ে গেছে, এবং সেই জন্য আমরা অনুভব করছি না লোক যে বাড়ছে, আহার যিনি যোগানো তিনি যুগিয়ে যাচ্ছেন, কিন্তু পেছনে কাজ করছে এই ফাসাদ গ্রিন রেভলিউশন টেকনোলজির বিভিন্ন রকমের উপকরণ। কিন্তু তারপরেও আপনার মার্কিনরা থেমে থাকেনি, তারা সেই 50-60-এর দশক থেকে ফ্যামিলি প্ল্যানিং বিভিন্ন প্রোডাক্ট তারা উৎসাহিত করবার চেষ্টা করছে। এখন আমাদের শিশুরা আপনার এই যে কন্ট্রাসেপটিভ সেগুলো বেলুনের মতো ব্যবহার করা, সব পুকুরে ভাসতে দেখা যায়। এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম, কেউ সিরিয়াসলি হয়তো বিষয়গুলো কাজে লাগাচ্ছেন না, আর লাগালেও ঠিক মতো ব্যবহার করছেন না, ফলে জনসংখ্যা কিন্তু বাড়ছে। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে আমাদের একটা প্রবণতা আছে ময়দা খাবার আটার বদলে, এবং সে কারণে লাল গমের বদলে সাদা গম তারা ব্যাপকভাবে সরবরাহ করেছেন APL 480-র আওতায় এই অঞ্চলে, তাতেও কমছে না। ফলে এরপরে সয়া প্রোডাক্ট, সয়াবিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা এখানে হাজির করেছে যাতে পুরুষের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে যায়। তৎসত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যেই পরিমাণ প্রোগ্রেশন তারা আশা করেন সেটা হচ্ছে না। তো ফলে যদি মালথাসের সেই থিওরি অনুসারে ব্যাপকভাবে এক লহমায় প্রচুর লোক কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু পৃথিবীর উপকার হবে, এরকম একটা চিন্তা অনেকের মাথায় কিন্তু আছে। তার মানে আপনি আশঙ্কা করছেন যে যে যুদ্ধটা শুরু হয়েছে মিসাইল হামলা দিয়ে, বিমান হামলা দিয়ে, সেটা পারমাণবিক হামলায় রূপান্তরিত হতে পারে, লিমিটেড স্কেলে হলে হতে পারে, এবং এই কাজে আমাদের পাকিস্তানি ভাইয়েরা যথেষ্ট অগ্রসর। তারা এটি কার্যকর করার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার লো রেঞ্জ বা অল্প দূরত্বের মিসাইল তৈরি করে রেখেছেন, এবং যেটা বলা হয় যে 145টা 150টা ডিভাইস দুই পক্ষের আছে আর্সেনাল।
এবং ভারত সব ক্ষেত্রেই যেমন অগ্রসর, এই ক্ষেত্রেও আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায়, সেই 74 সনে তিনি পোখরানে এই ম্যাজিক দেখতে গিয়েছি। প্রথম ভারত আণবিক বোমা ফুটিয়ে ভূগর্ভস্থ যে বিস্ফোরণ সেটা ঘটিয়ে একটা বালিয়াবি পাহাড় তৈরি করেছে। আর তারপরে আরো সুসজ্জিত হয়ে 98 সনে এই কাণ্ডটি তারা ঘটিয়ে ফেলে, এবং তখন টিট ফর ট্যাট পাকিস্তানও আপনার বসে থাকে, বেলুচিস্তানে তারা এই এক্সপেরিমেন্টটা করেছে এবং এই আচ্ছা, ক্লাবে জয়েন আপনি করে। কি কোনো ধারণা করতে পারেন, আপনি কি কোনো ধারণা করতে পারেন, ধরা যাক, আমি কথার কথা হাইপোথেটিক্যালি বলছি, ধরা যাক পাকিস্তান এবং ভারত দুটোই তো বেশ জনবহুল দেশ, এখানে তো মানে আপনার পপুলেশনের ডেন্সিটি খুব বেশি। তো এরকম একটা দেশে ধরা যাক আপনি যেটাকে বললেন যে স্বল্প মাত্রার যে আর্সেনাল তৈরি করেছে, যদি ভারত একটা পাকিস্তানে নিক্ষেপ করে এবং যদি পাকিস্তান একটা ভারতে নিক্ষেপ করে, একটা করেই করে, তাহলে ন্যূনতম পক্ষে কত লোক মারা যেতে পারে? ওই যে ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা হয়ে গেছে, ন্যূনতম 12 কোটি। দুই পক্ষ একটা মিলে মারলে, একটা মারলে দুটো মারবে। হ্যাঁ, দুই পক্ষে দুটো। সবই তো ঢিলটি মারলে পাটকিন খেতে হয়, এই স্টাইলে চলছে। 12 কোটি মানুষ বলেন কি? ওয়াইপ আউট হয়ে যাবে এক লহব। দুটো ছোট মাশরুম তৈরি করলেই হবে, জায়ান্ট মাশরুমের দরকার পড়বে না। তাহলে তো আমরা একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে অবশ্যই। হয়ে আছি। আমাদের সমস্যাটা হচ্ছে ওই যে আবেগতাড়িত হয়ে আছি আমরা, আমাদের দেশেই তো দুই পক্ষের লোক দাঁড়িয়ে যাবে। আপনার স্পেনে যেটা হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়, এক পক্ষ যাতে ইংল্যান্ডের সঙ্গে গটছড়া বাঁধে স্পেন, সেই জন্য দাবি দেওয়া তুলছিল, আরেক পক্ষ জার্মানির সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চেয়েছে। আমাদের এখানেও এক পক্ষ পাকিস্তানের হয়ে লড়াই করতে চাইবে, আরেক পক্ষ ভারতের হয়ে লড়াই করতে চাবে। আর আমাদের শ্রদ্ধেয় সাবেক বিডিআর মহাপরিচালক 2 স্টার ফর্মার জেনারেল ফজলুল ভাই আমাদের সঙ্গে প্রায় টক শোতে অবতীর্ণ হতেন এই বিডিআর কাণ্ডের নিয়ে। কি বললেন? উনি তো একজন দায়িত্বশীল মানুষ এবং জেনে শুনে বুঝেই বলেছেন যে যদি যুদ্ধ বেজে যায় এটাই হবে সুবর্ণ সুযোগ ভারতের উপর হামলে পড়ে আপনার এই 7 রাজ্য দখলে নেওয়া বা তাদের মুক্ত করে দেওয়া। আপনার ওনার এই বক্তব্যটা কি আপনার কাছে সেন্সিবল মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট সেন্সিটিভ বক্তব্য, সেন্সিবল না। আচ্ছা, আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটু চিন্তা ভাবনা করে একটা রেসপন্সও দিয়েছে, বলেছে যেটা তার একান্ত ব্যক্তিগত মতামত, এবং সেটুকু বলেই তারা ক্ষান্ত থেকেছে। সরকারের পক্ষ থেকে তার উপর কোনো চাপ প্রয়োগ করেছে বলে দৃশ্যত আমরা দেখিনি, এবং তিনি এখনো বীর দর্পে তার যে দায়িত্ব সেটি পালন করে চলেছেন। আচ্ছা, এখন আরেকটা প্রসঙ্গ আসি। আমাদের এখানে আপনি যে জিনিসটা একটু আগে আপনিও বললেন যে আমাদের এখানে বিভিন্ন পক্ষ নেওয়ার একটা হয়তো কম্পিটিশন দেখা যাবে, এবং এখন যে অবস্থা এসে বিরাজ করছে, যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, হয়তো পাকিস্তানের পক্ষ যারা থাকবেন তারা হয়তো প্রকাশ্যে বলতে পারবেন, ভারতের পক্ষে যারা থাকবেন তারা হয়তো অতটা প্রকাশ্যে হয়তো বলতেও পারবেন না। যদি এমন কিছু হয় তো সেটাই বা আমাদের জন্য কি খুব একটা শুভন হবে? দেখুন, স্পেনের মানুষ আপনার শেষ পর্যন্ত হয়তো এই পক্ষ অবলম্বন করার ঘোষণা দিয়ে একটা জিনিস নিশ্চিত করতে পেরেছে, ফ্রাঙ্কোর স্পেনকে যুদ্ধ থেকে দূরে রাখতে সমর্থ হয়েছে। দুই পক্ষের কোনো পক্ষেই শেষ অব্দি স্পেন কিন্তু পক্ষ নেই। আমাদের এখানে এইরকম কাণ্ড হলে তেমনটি হবে বলে আমার মনে হয়। এখানে আমাদের মাননীয় একজন উপদেষ্টা, তিনি ইতিমধ্যে ঘন্টা 2 একটা স্ট্যাটাস দিয়ে আবার নামিয়ে ফেলেছিলেন, এবং তিনি কিন্তু গৃহযুদ্ধ সম্পর্কে একটা